দর্শক, ইস্পাহানি মুক্তবাক মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাসির দৌলা। মূল আলোচনায় যাবার আগে দিনের প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজদিন নাসির দৌলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়কারী, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই তার অনেকগুলোই আসলে শিরোনামেই দর্শকদেরকে জানাচ্ছিলাম। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচনায় আছে নির্বাচন এবং সংস্কার। নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এই নিয়ে আলাদা আলাদা মতামত অন্তর্বর্তী সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর। কাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, আপনারা জেনে গেছেন। এরই মধ্যে এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে এ বছরের মাঝামাঝি বিএনপি নির্বাচন চায়। আজ এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব সেটি জানিয়েছেন এবং দাবি করেছেন এ নিয়ে বিএনপি এবং জামায়াতের কোনো মতবিরোধ নেই। তিনি বলেছেন যে অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এই বিষয় নিয়ে তাদের মধ্যে আসলে তেমন দূরত্ব নেই নির্বাচনের বিষয়টি। এই আলোচনায় আমরা আসবো, কিন্তু তার আগে আরও একটি বিষয় নিয়ে জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে একটি খবর এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যিনি আগেও বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে অনেকবার আলোচিত হয়েছেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবাধিকারের জন্য যদি কেউ লড়াই করে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা, এবং ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে তা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন তিনি। এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া, মতামত জানতে চাই। না, দেখেন, ওনার একটা মতামত, ওনার একটা ব্যক্তিগত মতামত। ওনার এই মতামতটা ফ্যাসিবাদী কিনা সে আলোচনায় হয়তো আমি যাব না। আমি মনে করি উনি ওনার ইচ্ছা হয়েছে, উনি বলেছেন, ওনার হাতে ক্ষমতা আছে, উনি সাহস দেখিয়েছেন, সবই ঠিক আছে। তবে ফ্যাসিবাদের পক্ষে কেউ লিখলে তাকে তো সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি? ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি উনি নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে? ফ্যাসিবাদ কি একটা দল নাকি একটা সরকার নাকি একটা ব্যক্তি? এই জায়গাটা ওনাকে বুঝতে হবে। উনি যদি ওনার মতো করে বুঝেন, উনি ওনার মতো করে বলেছেন, আমি এভাবে বলি না, আমি এভাবে ভাবিও না। উনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী তাদের মানবাধিকার নিয়ে যদি কথা হয় সেটিও ফ্যাসিবাদ। মানে আমার কথা হলো কি, উনি যদি পুরো আওয়ামী লীগটাকেই বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা যাবে না, তাহলে আমি বলবো উনি কথা ঠিক বলেন নাই। কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমার্থক নয়। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের সর্বশেষ যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কর্মকাণ্ডকে আপনি ফ্যাসিবাদী বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব আগে ছিল অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব পরবর্তীতে আসবে সেটাও ফ্যাসিবাদ হবে। এটা উনি কিভাবে ডিফাইন করলেন? আমি এক্সাম্পল দিয়ে বলি। জামাতে ইসলামের ৭১-এর ভূমিকা কি ছিল? আমাদের স্বাধীনতা বিরোধী ছিল। তো ওই ভূমিকাটা ওই সময় কি কারণে হয়েছিল? জামাতের ওই সময়কার নেতৃত্বের কারণে হয়েছিল। আওয়ামী লীগের কি আপনার মনে করেন এরপরে আজকে থেকে ধরলাম গত ১৫ বছর আওয়ামী লীগের হাসিনার আওয়ামী লীগ ছিল। এই হাসিনার আওয়ামী লীগ তো 96-ও ছিল। 96-এর আওয়ামী লীগ আর ২০০৯-এর আওয়ামী লীগ, এই সময় কি আওয়ামী লীগের গঠনতন্ত্র চেঞ্জ হয়েছে? আরে নাই, গঠনতন্ত্র একই আছে, ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে। ব্যক্তির হাতে পরে এই গঠনতন্ত্র অন্যভাবে প্রয়োগ করা হয়েছে দেশের উপর, জাতির উপর। এখানে আমি তো 96-এর আওয়ামী লীগকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ মনে করি না, আমি তো করি না। শেখ হাসিনা এখন নাই, নেক্সট যদি আওয়ামী লীগ হিসেবে গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকেও ফ্যাসিবাদী মনে করবো না। যেরকম আমি এখন জামাতকে ফ্যাসিবাদী দল মনে করি না, জামাতকে আমি ওরকম মনে করি না। এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায়, সুযোগ পায়, তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো জামাতের কি অবস্থা। আমি বিএনপি নেতা এখানে আসেন, আমি বিএনপির সম্পর্কেই বলি। ৯১-এর বিএনপি আর ২০০১-এর বিএনপি আমি এক মনে করি না। আবার আগামীতে যদি বিএনপিতে ক্ষমতা আসে তখন বিএনপি তার আচরণের মাধ্যমে সে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে। আমি বিএনপিকে কি ২০০১-এর বিএনপিতে বিচার করব? ২০০৭-এ ২০০৬-এ তারা যে নির্বাচনের আয়োজন করেছিল যেভাবে, সেই আয়োজনটাকে আমি বিএনপির বর্তমান সময়ের বিএনপির ক্যারেক্টার হিসেবে বিবেচনা করব? না, তা করব না। ওই সময় অন্য বাস্তবতা ছিল, এখন অন্য বাস্তবতা। কাজেই একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ঢালাও ভাবে তারা বলার চেষ্টা করছে,
আমি মনে করি এখানে এক ধরনের শক্তি প্রদর্শনের মানসিকতা কাজ করে। জনাব মাসুদ কামাল, আসলে মানে কোনটি ফ্যাসিজমের মধ্যে পড়বে, কোনটি ফ্যাসিবাদের ভিতর কে ফেলবে, কে এটি ঠিক করবে, সেই আলোচনা যদি আমরা নাও যাই, এর আগে যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এক ধরনের বাইনারি তৈরি করা হয়েছিল, এবং যারাই তাদের পছন্দ হবে না, অপছন্দনীয় কোনো ধরনের বক্তব্য দিয়েছেন বা কোনো খবর প্রকাশ করেছেন, তখনই তাদেরকে রাজাকার বা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ধরনের বিভিন্ন বাইনারিতে ফেলা হয়েছে। এখন কি সেরকম ফ্যাসিবাদের পক্ষ বিপক্ষ এখনও একই ধরনের একটি পরিবেশ আবার তৈরি হয়ে যাচ্ছে কিনা, বা যাওয়ার মতো ওই ধরনের পথে আমরা যাচ্ছি কিনা? আমার কাছে একই রকম মনে হয়। আওয়ামী লীগ যে কাজটা করেছিল তখন, যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ, আমার দল হইলে তুমি স্বাধীনতার পক্ষ, আর আমার দল না হলে তুমি স্বাধীনতার বিপক্ষ, গায়ে জোর ছিল, হাতে সরকার ছিল, তারা এটা করেছে। তার ফল তারা কিন্তু ভোগ করছে। এখন তারা যখন ভোগ করছে, এটাই তার ফল। এখন এই ফলটাকে রেখে যদি কেউ শিক্ষা না নেয়, এটা তাদের সমস্যা, কিন্তু ফল এইটাই। আপনি ঠিক আর সবাই খারাপ, এটা হয় না ভাই, এটা পৃথিবীতে হয় না। আপনি যদি হয়তো চান, তাহলে আপনি এই ফ্যাসিবাদী ওই নামের যোগ্য হয়ে উঠবেন। আওয়ামী লীগ সেটা করেছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তার প্রপার্টি মনে করছিল, এবং এই প্রপার্টি মনে করার কি ফল হয় সে তো নির্মমভাবে তারা এখন দেখছে। এখন তারা কোথায়? তো নাই তো কোথাও তারা। কাজে এভাবে হয় না, এত সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছা আমি মনে করি ঠিক হয় না। আর তারও যে বড় কথা, এখন এটা যারা করছে, আমি এটা নিয়ে অত বেশি সিরিয়াসও না। হাসান আবদুল্লাহ এই বক্তব্য নিয়ে আমি অতটা সিরিয়াস না। সিরিয়াস নেই কারণে কি, ওনারা না একটা অন্য জগতে বাস করে আমার ধারণা। ওনারা এই কথাকে কেউ খুব একটা গুরুত্ব দেবে বলে আমি মনে করি না। ওনার সেই অবস্থান নাই দেশে। এখন দেশের স্টুডেন্টদের মধ্যেও তাদের সেই অবস্থান আর নাই। আমরা একজন বলতেছে যে ইলেকশনের আগে যদি ডাকসু ইলেকশন হয়, এটা ঠিক হবে কাজটা, একজন আমাকে বলতেছিল। আমি বললাম একটা কারণে ঠিক হবে। সেই কারণটা কি, ইলেকশনে গেলে আমার বিবেচনা এরা থার্ডও হতে পারবে না। ওই ফাইটটা হবে শিবির এবং ছাত্র দলের মধ্যে। ছাত্র দল তো আবার এখন ছাত্র সংসদ এর নির্বাচন চাচ্ছে না, সেই যদি ইলেকশন হয়, ইলেকশন হলে এসে পড়বে, তারপর নির্বাচন, ইলেকশন হলে এসে পড়বে, আপনি চিন্তা করেন না, মাঠ খালি ছাড়বে না। যদি ইলেকশন হয় আর কি, তাহলে আসবে না, এবং তখনই প্রমাণ হবে যে তারা যে আসলে একটা ফুলানো বেলুন, আর কিছু না, আগের অবস্থানে নাই। আপনার কাছে যেতে চাই। জনাব মাসুদ কামাল একটি কথা বলেছেন বা একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে আসলে এতটা গুরুত্বপূর্ণ, মানে এতটা গুরুত্বের সাথে তিনি এই বক্তব্যকে নিচ্ছেন না জনাব হাসনাত আবদুল্লাহর, কারণ তার মনে হচ্ছে যে ছাত্ররা জুলাই বিপ্লবের সময় বা এর পরবর্তী সময় তারা যেই জনপ্রিয় অবস্থানে চলে গিয়েছিলেন, সেই অবস্থান থেকে তাদের কিছুটা বিচ্যুতি ঘটেছে, তেমনটি মনে হচ্ছিল জনাব মাসুদ কামালের বক্তব্যে। আপনি কি সেটির সাথে একমত কিনা? এবং তার সাথে জনাব হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন যে তরুণদের মাইনাস করার ষড়যন্ত্র চলছে। আপনিও কি সেরকম কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? না, প্রথমত আমি ধরেন মাসুদ কামালের প্রথম অংশটার কথা যদি বলি, আমার নিজেরও এটা মনে হয় যে আসলে তাদের জনপ্রিয়তা তো এমনি কিছুটা তো হ্রাস পাবেই, স্বাভাবিক। এটা আপনি একটা অভ্যুত্থানের তুঙ্গ মুহূর্তে আসলে যে ধরনের জনপ্রিয়তা থাকে, আপনি সেখানে ক্ষমতাসীন হলেন, তারপরে আসলে বিভিন্ন রকমের কার্যকলাপের ভেতর দিয়ে যাইতে থাকলেন, পরীক্ষিত হইতে থাকলেন, তার ভেতর দিয়ে আপনার জনপ্রিয়তা আরও বেশি বাড়ানোর জন্য যে যোগ্যতা থাকা দরকার, সেইটা আমার কাছে মনে হয় যে এদের এই প্রস্তুতিটা এই বয়সে হয় না, ওই বয়সে হয় না, বা পরিস্থিতিটা ওই রকম একটা লিমিটের পরে আর উঠতে পারে না। আপনার অভ্যুত্থান যদি এই বছরের ধরেন বা এই ইতিহাসের এই সময়ের এটা নিয়তি হয়, এটাকে আরও তোলা মানে হচ্ছে বিপ্লবের দিকে রূপান্তরিত করা, সেই রকমের প্রস্তুতি তাদের ছিল বলে আমার মনে হয় না। তো সেটা যখন হয় না, মানে পরিস্থিতি যখন আরও উপরে না ওঠে, তখন আপনার জনপ্রিয়তা বাড়বার কোনো বস্তুগত কারণ নাই। আরেকটা হচ্ছে যে তখন এইটা ছিল কোনো একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে হচ্ছে দেশের সমস্ত ছাত্রদের একটা সংগঠন, তারা কেউ সক্রিয় নিষ্ক্রিয় সমর্থক সব মানুষ। এরা যখন আসলে একটা রাজনৈতিক দল হয়ে উঠতে চায়, এরকম আকাঙ্ক্ষার কথা যখন বাইরে এসছে, তখন অন্যান্য যারা রাজনৈতিক দল করে স্বাভাবিকভাবে তাদের দিক থেকে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার মনোভাব, অপরায়ণের মনোভাব, নিজেদেরকে প্রত্যাহার করার মনোভাব, এগুলি তো খুব স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে এসছে। তাতে তাদের জনপ্রিয়তা যদি ঠিকও থাকে, আগের জনপ্রিয়তায়ও যদি থাকে,
তাইলেও তো তার শক্তি সমন্বয়ের যে ঘটনাটা ছিল, শক্তির তো বিভাজন হবে। তো সেদিক থেকেও আসলে তাদের শক্তির ক্ষয় হয়ে মানে বিভাজিত হয়েছে, এটা আমার মনে হয়। কিন্তু আমি মনে করি এদেরকে ধরেন এত গুরুত্ব না দিলেও এখনো পর্যন্ত এদের দিকে মানুষের একটা আকাঙ্ক্ষার চোখ নিয়ে তাকায়, সেই দিক থেকে একটা গুরুত্ব আছে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি আমরা যারা ধরেন মাসুদ কামাল কিংবা আমরা যে বয়সে আসলে এখন অবস্থান করি, সেই জায়গা থেকে আমাদের একটা আকাঙ্ক্ষা কাজ করে এদের উপরে। কারণ এদের প্রতি আমাদের তো একটা ভালোবাসা, একটা স্নেহ, এটা তো কাজ করে। আমাদের যৌবনের প্রতি যে পক্ষপাত, এটা কাজ করে। সেদিক থেকে আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এরকম যেন এরা কথাবার্তায় যেন আর একটু সচেতন হয়, তারা যেন কথাবার্তা বলার সময় ধরেন ফেসিবাদ কি এটা যেন বোঝে। ফেসিবাদ এই প্রবণতা যদি আমার মধ্যে থাকে, আমি একটা ফেসিবাদী প্রবণতা দ্বারা তাড়িত হয়ে কিংবা আমার কথাকে প্রায় ফেসিবাদ মনে হয়, এরকম কথা যেন আমরা না বলি। এটা একটা রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের যত রকম মেকানিজম আছে সব চলছে, এবং সেই বক্তব্যের প্রসঙ্গ টেনেই তিনি বলেছেন। আমি এটা শুনতে পাই না, আমার একটা সমস্যা হচ্ছে যে আমি তো তার বক্তব্যটা শুনি নাই। কিন্তু আমার মনে হয় আপনি যেভাবে বলছেন এভাবে বললেও মানে দুইটা জিনিসকে কখনো এক করে দেখা দরকার নাই আর কি। রাজনীতিতে এটা হয় না, আইনের বেলায় হয়। আমরা ধরেন 302-এর মামলার আসামি, খুনের মামলার আসামির সাথে আমরা একটা 34 যুক্ত করি। অসীম বলতে পারবে যে আমরা কমন ইন্টেনশনে গেছি আপনাকে খুন করার জন্য। একজন হয়তো খুন করছে, আমি একই ইন্টেনশনে গেছি। আর পলিটিক্সের বেলায় জিনিসটা এরকম হয় না। পলিটিক্সের বেলায় আসলে শত্রুকে ছোট করতে হয়, অন্য শত্রু যারা শত্রু হওয়ার তাদেরকে নিউট্রাল করতে হয়, পারলে তাদেরকে আসলে নিজের দিকে টেনে আনতে হয়। সেই জন্য ধরেন ওই রকম করে বিশ্লেষণ করাটা ঠিক না। এরা যখন আরও রাজনীতি করবে, বড় হবে, তাদের আরও অভিজ্ঞতা হবে, তখন তারা বুঝতে পারবে। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনার কাছে যেতে চাই। আজকে সারা দিন ধরেই আসলে যে বিষয়টি নিয়ে অনেক আলোচনায় ছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের দলের পক্ষ থেকে মহাসচিব, তিনি জুলাই মানে আজকে যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে তিনি বলেছেন যে এবছরের জুলাই আগস্টের মাঝেই নির্বাচন সম্ভব। এবং কালকে রাতে আপনাদের একটি মিটিং হয়েছে, যে মিটিংয়ে আসলে স্থায়ী কমিটির যে বৈঠক, সেখানে জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন, এবং সেখানেই আসলে এই সিদ্ধান্ত হয় যে এবছরের মাঝামাঝি বিএনপি নির্বাচন চায়। হঠাৎ করে এবছরের মাঝামাঝি নির্বাচন চাচ্ছেন, এ ধরনের একটি ডেডলাইন বেঁধে দেওয়ার আসলে কি কারণ, যদি একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাই। আমি একটা জিনিস বলি, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, এবং যেহেতু স্ট্যান্ডিং কমিটির মিটিং এ সিদ্ধান্তটা হয়েছে, আমি মনে করি এটা দলের সিদ্ধান্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত। জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চাওয়ার একটা কারণ হলো, আপনি দেখুন এখন তো জানুয়ারি, মধ্য জানুয়ারি, জানুয়ারি যদি আমি বাদও রাখি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আপনার বেশ কয়েক মাস বাকি আছে। আমি ইতিপূর্বেও বলেছি, যদিও এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যে এর আগে যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হতো, তখন একটা সরকার বিদায় নেবার পর, সংসদ ভেঙে যাবার পর নির্দলীয় সরকার আপনার ক্ষমতা গ্রহণ করেন, এবং 90 দিনের মধ্যে কিন্তু ওনারা নির্বাচন সম্ভব করেছেন। অন্তত 4টির মধ্যে 3টি অনেক ভালো নির্বাচন ছিল। আমি মনে করি যেই সংস্কারগুলো, তার মানে কি আমি কি সংস্কারকে বাদ দিব? নিশ্চয়ই না। সংস্কার যতটুকু প্রয়োজন, একটা নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার মতো অবস্থানে নিয়ে যেতে হবে। ব্যারিস্টার অসীম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি, এখন শুনতে পাচ্ছি। আপনি যদি বলেন একটা কথা যে আমরা কি সংস্কার চাই না, নিশ্চয়ই সংস্কার চাই। আমি তো বলি যে ডিম আগে না মুরগি আগে। আমার কথা যেটাই হোক না কেন, সেটাকেই যেন আমরা পরিপাটি রূপেই করতে পারি। মুরগিটাও যেন ভালো মতো রান্না করতে পারি, কিংবা ডিম যদি হয় তাহলে সেটাকে মনে করেন যে অমলেট করেন আর বয়েল করেন, যেটাই করেন সেটা যেন আপনার উপাদেয় হয়। কিন্তু কথাটা হচ্ছে যে সব যদি আপনি করেন, ডিম এবং মুরগি দুটো যদি আপনি করেন, তাহলে তার কোনো রাজনৈতিক দল কিংবা নির্বাচনের প্রয়োজন নেই। এই সরকারটাই আপনার পারপিচুইটিতে চলতে পারে। এটা হলো মূল বিষয়টা।
আর ব্যারিস্টার কেন অসীম, আপনি আগাম জি যাচ্ছে? ব্যারিস্টার অসীম, আপনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে যে এর আগে আমি যে একটা- নির্দলীয় আমি 30 তত্ত্বাবধায়ক সেকেন্ডে সরকার একটা কথা এসেছে, বলি। জি আমি আপনাকে আমি 30 সেকেন্ডে আমি 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 আপনাকে আপনাকেই প্রশ্ন করছি আমি। সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে এর আগে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এসেছে তারা 3 মাস সময় পেয়েছে, 3 মাসের ভিতর তারা ভালো নির্বাচন আয়োজন করেছে, অ্যাটলিস্ট 4 বারের মধ্যে 3 বার। তখনকার বাস্তবতা এখনকার বাস্তবতা এক কিনা? আর বলছেন যে সংস্কার আপনারা চান, সংস্কার চান না তেমন না, একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন যে আসলে কি সংস্কার চান এবং কি মনে হয় যে এই 5 মাস গিয়েছে, আরো 6 মাসের মতো আপনারা যদি সময় দেন তার মধ্যে আসলে কি ধরনের সংস্কার আপনারা আশা করছেন, সুনির্দিষ্টভাবে যদি একটু বলেন। না, আমরা কি ধরনের সংস্কার আশা করছি, আমাদের দল থেকেও কিন্তু সংস্কার প্রস্তাব করা হবে। এখন কোন কোন বিষয়গুলিতে, যেমন আমি বিচার বিভাগ নিয়ে বলতে পারি। ব্যারিস্টার অসীম, আপনার আপনাকে সংবিধান শুনতে পাচ্ছি নিয়ে- না আমরা। জি, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। জি, আমি বলছি যে আপনার যে প্রয়োজনে খুব বেশি আপনার প্রয়োজন, যেগুলো যে নির্বাচনের সঙ্গে যে সমস্ত সংস্থাগুলো জড়িত আছেন, নির্বাচন কমিশন বলেন আপনি, ভোটার তালিকা বলেন আপনি, নির্বাচনে যারা আপনার ডিউটিতে থাকবেন তাদের কথা বলেন, প্রশাসন, সিভিল প্রশাসন, আমি বলেছি এখানে আপনার ঢালাওভাবে আপনার দলীয় লোকজন নিয়োগ দেওয়া হয়েছে ইতিপূর্বে, বা এমন ভাবে রাখা হয়েছে এখনো প্রশাসনকে দলদাস মুক্ত করা হয়নি। আপনি সেটা করবেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনার সংস্কার মানে কি, আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এটাই তো সংস্কার। কেন করব? আগামীতে যে নির্বাচিত সরকারটা আসবে সেটা জনগণের কথা যেন বলে, জনগণের সরকার যেন হয়, সেখানে যেন আইনের শাসন থাকে, সুশাসন থাকে, এর ভেতরেই কিন্তু আপনার সংস্কার, আপনার সমস্ত কিছু হয়ে যায়। কিন্তু কথাটা হচ্ছে আপনি আজকে, ঠিক আছে আপনাকে আমি 5 বছর সময় দিলাম, আপনি সব সংস্কার করে ফেললেন, 5 বছর পরে যে সরকারটা আসবে সে যে জনগণকে উপেক্ষা করে ফেসিস্টে পরিণত হবে না, আপনি কি সেই গ্যারান্টি দিতে পারবেন? নিশ্চয়ই কেউ পারবেন না। প্রেক্ষাপট ভিন্ন, এটা আমি স্বীকার করি। আমাদের বেশ কয়েক মাস চলে গেছে, 5 মাসের মতো চলে গেছে, আমরা তেমন কোনো কিছু খুব একটা বেশি দেখিনি। কয়েকটা কমিশন হয়েছে এবং আমরা এখন দেখছি যেমন দুদকে মামলা করছে, বিভিন্ন ধরনের আপনার সামনের দিকে 4টা কমিশন রিপোর্ট জমা দিয়েছে, একটা বোধহয় একটু সময় বাড়িয়েছে বা চেয়েছে, চাইতেই পারেন, যেটাই হোক না কেন। কিন্তু সেখানে কি আছে, কোন কোন সংস্কারের বিষয়গুলো আছে, সেগুলো যদি আমরা না দেখি তাহলে আমরা কি করে বুঝবো যে রিজনেবল টাইম কতটুকু লাগবে। আর কেন জুলাই কিন্তু আগস্টের কথা আপনারা তো টাইম বেঁধে দিয়েছেন, আপনারা তো টাইম বেঁধে না না, দিলেন আমি যে একটু বলি এবছরের। কেন। আপনি আমার কথাটা একটু শুনুন, একটা 30 সেকেন্ড। সেটা হচ্ছে যে দেখুন, নিত্যদিন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং দিন যত যাচ্ছে এবং যাবে তত বেশি সরকারের জন্য কাজ করার মানে সম্মুখে অন্তরায় হয়ে দাঁড়াবে। তখন কিন্তু সরকার সেগুলো সামাল দেবে না সংস্কার করবে। সেজন্যই আপনার জুলাই আগস্টের কথা বলা হয়েছে। ইতিপূর্বেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন হয়েছে, আপনার ছাত্রলীগ, যুবলীগ ছত্র ছায়া দেখা গেছে যে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা শাহবাগে এসে আপনার বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আপনার অত্যাচার করা হয়েছে, ভুল তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, আনসার বিদ্রোহ, এগুলো কিন্তু আগামীতেও আসবে। সময় যত যাবে আপনার যে কথাটা আমরা বলছি যে আন্দোলনের স্পিরিট ছিল, মাসুদ কামাল ভাই বলেছেন, হাসনাত ভাই বলেছেন, এটা কিন্তু ধীরে ধীরে ভোতা হয়ে আসবে, কিন্তু তখন কিন্তু আপনি সামাল দিতে পারবেন না। সে কারণেই জুলাই আগস্টের কথা বলেছেন। জি, আপনার বক্তব্যে আসলে শেষের দিকে যতটুকু আমি বুঝতে পারছি যে অন্তর্বর্তী সরকার আরো যদি দীর্ঘায়িত হয় তাহলে এই সমস্যাগুলো আরো বাড়বে এবং দলীয় সরকার আসলে এই সমস্যাগুলোর সমাধান হবে, এ ধরনের একটি বিশ্বাস থেকে হয়তো আপনারা বলেছেন। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আবারও এই আলোচনায় যাব। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে কথা হচ্ছিল ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আপনার সঙ্গে, এবং আবারও আপনার কাছে ফিরে যেতে চাই। আপনি বলছিলেন যে আসলে নির্দলীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে তত পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং এরপরে যখন নির্বাচিত সরকার আসবে তাদের জন্য কাজগুলো আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে, এই ধরনের একটি কনসার্ন থেকে আসলে বিএনপি
এই বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বলছে, কিন্তু অনেকেই বলছেন যে বিএনপি আসলে জানে যে এই নির্বাচনে যেহেতু নিশ্চিতভাবে তারা জয়লাভ করবে, এটি মোটামুটি তারা নিশ্চিত বিএনপি দল হিসেবে, সেই জন্যই তারা আর দেরি করতে চাচ্ছে না এবং তারা খুব তাড়াতাড়ি নির্বাচনটি করতে চাচ্ছে। এবং স্থানীয় সরকার নির্বাচনও সেই জন্য তারা পরে চাচ্ছে, যাতে তারা জেতার পরে পুরোপুরি কন্ট্রোল রেখে স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারে। এই অভিযোগগুলো সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই। অভিযোগ তো আমি সবাই সবার বিরুদ্ধে করতে পারি। বিষয়টা হচ্ছে যে জুলাই আগস্টে নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় আসবে, তার 6 মাস পরে করলে বিএনপি ক্ষমতা আসবে না। বিএনপি তো আর এখন ক্ষমতায় নেই। তো তাহলে আপনার মনে করেন যে আমরা সবসময় একটা জিনিস দেখি যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানুষের মধ্যে সবসময় কাজ করে। আপনার ইনকামবেন্ট দ্বিতীয়বার রিপিট করে না, খুব সচরাচর আমাদের এই অঞ্চলে। বিগত বছরগুলোতে হয়েছে, গত 15 বছর হয়েছে, যেহেতু যেনতেন নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো এক ধরনের, কিন্তু যখন নিরপেক্ষভাবে আপনার নির্বাচন হয় তখন প্রেক্ষাপটটা ভিন্ন রকম থাকে। সে কারণে আপনি যে অভিযোগটা করেছেন এটা আমি মনে করি না কোনো অভিযোগ বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপি এটা কখনো ভাবে না যে এখন দিলে জিতবো, পরে দিলে জিতবো না, এমন কোনো পরে দিলে জিতবে না সেটা ভাবছে না। বিএনপি ভাবছে যে আমরা যেহেতু জিতবো তাহলে 6 মাস আমরা বসে থাকবো কেন, 6 মাস আগেই আমরা ক্ষমতায় আসি। আমাকে একটু বলতে দিন। 6 মাস, আমার কথা হচ্ছে আপনি কেন 6 মাস থাকবেন অতিরিক্ত ক্ষমতায়? আপনার তো সংস্কারের যে বিষয়গুলো, যেমন সংস্কারের, যেমন সংবিধান সংস্কারের যে সমস্ত বিষয়গুলো, সেগুলো তো অনেক জিনিস স্পষ্ট হয়েছে। নির্বাচন কমিশন বলেছে তারা নির্বাচন করার জন্য প্রস্তুত। একই সঙ্গে দুটো নির্বাচন করতে পারবেন না, স্থানীয় সরকার এবং জাতীয় সংসদ নির্বাচন তারা করতে পারবেন না। তাদেরও মতামত যে আগে সংসদ নির্বাচনটা, নির্বাচন কমিশনের বক্তব্য। আপনার ভোটার তালিকা হালনাগাদ করা, প্রিজাইডিং অফিসার এখন নিয়োগ করা। হালনাগাদ অলরেডি অনেক হয়ে গেছে, প্রায় শেষ। হালনাগাদ করতে 1 মাসের বেশি লাগে না। দ্বিতীয় যে বিষয়টি আছে, সংস্কারের কথা সবাই বলছেন। আমরা তো 2016 সালে 27 দফা সুপারিশ করেছি সংস্কারের জন্য। 2023 সালে আমরা 31 দফা দিয়েছি। যে সমস্ত সংস্কারগুলো এখন সংবিধান সংস্কার কমিশন বা গুণীজনরা, বিশিষ্টজনরা বলছেন, সেগুলো সবকিছুই বিএনপি ওই 31 দফার মধ্যে আছে। তো সংস্কারে আমরাই কিন্তু এগিয়ে আছি। আমরা সংস্কারটা যেটা করব, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে 2 মেয়াদ পরপর 2 মেয়াদ কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, বা 2 মেয়াদে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে। আপনার প্রশাসন এককেন্দ্রীকরণ যে ক্ষমতা, সেটাকে বিকেন্দ্রীকরণ করা হবে। জনগণ যেন আইনের শাসন পায়, সুশাসন পায়, জনগণের দোরগোড়ায় যেন রাষ্ট্রের যে সুবিধা সেটা যেন পৌঁছাতে পারে, সেটার জন্য কাজ করবে। বিচার বিভাগের স্বাধীনতা আরো বৃদ্ধি করার জন্য, স্বাধীন বিচার বিভাগের জন্য একটা সেক্রেটারিয়েট করার কথা আমরা বলেছি। আপনি কোন সংস্কারটা চান? এবং বলেছেন যে ব্যারিস্টার অসীম, এগুলো আসলে সবই খুবই চমৎকার প্রস্তাবনা, কিন্তু আসলে আমাদের অভিজ্ঞতা তো খুব খারাপ। আমরা দেখি যে ক্ষমতায় যাওয়ার আগে এই ধরনের বিভিন্ন সংস্কার, বিভিন্ন দফার কথা বলা হয় এবং ইলেকশন ম্যানিফেস্টোতেও অনেক বড় বড় কথা থাকে, যেগুলো আসলে ক্ষমতায় যাওয়ার পরে কোনো দলই বাস্তবায়ন করতে তেমন একটা আগ্রহী হয় না, এমনকি নির্দলীয় সরকারগুলো বাস্তবায়ন করতে আগ্রহী হয় না। আমি বলি, দেখুন আপনার জুলাই আগস্টে যে আন্দোলন, এটা একটা ল্যান্ডমার্ক। এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। সব রাজনৈতিক দল, সকল ব্যক্তি, সকল পেশার মত পথের মানুষরা, নাগরিকরা সেটা উপলব্ধি করেছে। আমি মনে করি যে আগামীতে কেউ দ্বিতীয়বার ভুল করবে না। আর আপনি যে কথাটা বলছেন যে বিশ্বাস রাখতে পারছেন না, তাহলে একটা কাজ করেন, জাতিসংঘের মহাসচিবকে এনে বাংলাদেশে বসিয়ে দেন, ওটা বোধহয় সবচেয়ে ভালো হবে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই। ব্যারিস্টার অসীমের বক্তব্য শুনছিলেন এবং যেই কথাগুলো আসলে বলা হচ্ছে যে আসলে বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা মোটামুটি নিশ্চিত তারা প্রায়, সেজন্যই তারা আগে আগে নির্বাচন চাচ্ছে, এই জন্য তারা সংস্কারের উপর খুব বেশি জোর দিতে চাচ্ছে না। আপনি এই বক্তব্য কতখানি একমত বা দ্বিমত পোষণ করেন? বিএনপি একটা তো পলিটিক্যাল পার্টি, তাদের তো নিজস্ব একটা পলিটিক্স আছে। আপনি যত খুশি বলেন, তারা তো তাদের পলিটিক্সের কথাই বলবে। সংস্কার প্রস্তাব যেগুলো আসছে বাংলাদেশে, আমি তো মনে করি যে বিএনপি তো একটা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং সেটা 31 দফা সংস্কার প্রস্তাব, এটার সঙ্গে তো আপনারাও আছেন, একসঙ্গে সবাই মিলে দিয়েছেন। সেই প্রস্তাব নিয়ে, প্রস্তাবটা প্রকাশিত হওয়ার আগেও অনেক গবেষণা হয়েছে, ওনারা করেছেন। করার পর সরকার আবার কিছু সংস্কার কাজ করতেছে, এবং সরকারের এই সংস্কার কাজগুলো কারা করতেছে বিষয়গুলো কিন্তু খেয়াল করেন।
সরকার মনে করেছে এই ক্ষেত্রে এই লোকগুলো এক্সপার্ট। কে মনে করেছে? সরকার মনে করেছে। ঠিক আছে, ওই এক্সপার্টগুলো কিন্তু ওনারা নির্বাচন করেছেন, কারোর সঙ্গে আলাপ করে করেন নাই। কিন্তু বড় জোর আলাপ করে থাকলে ওনাদের সচিবদের সঙ্গে মানে আমলাদের সঙ্গে আলাপ করে এই সংস্কার কমিশন করেছেন। এখন ওনারা সময় লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না, কি হবে না হবে আগাম মন্তব্য করতে চাই না। তবে নমুনা আমার কাছে পছন্দ না, যে নমুনা তারা করতে চাইছে আমি খুব একটা হ্যাপি না। তারপরেও তারা একটা প্রস্তাব আকারে প্রকাশ করবে। আমার কাছে দুই একটা ছাড়া বাদ দেয় এগুলো আপনার তো বার্ক মনে হয় না। হয়তো বলবেন যে বেটা তুই কি বুঝোস, তুই কি সংবিধান বুঝ? আমি বুঝি না, আমি তো গণমাধ্যম বুঝি, গণমাধ্যম তো বুঝি রে ভাই। 35 বছর ধরে এখানেই তো আমি হাঁটাহাঁটি করতেছি। গণমাধ্যমে যে সংস্কার কমিশন করছে এটা কোনো কমিশনই হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, একজন লোক আপ্লুত মার্ক না, দুই একজন লোক ছাড়া। কেন হচ্ছে না মাসুদ কামাল? এখন তারা তো জানে তারা না, তো প্রেস সচিব তারা যেমন চেনে বলেছেন না। যে তাদের তো পলিটিক্যাল ব্যাগেজ। আমি বলি ভাই, ক্ষেত্রে তাদের তারা পারফরম্যান্স চেনে অনেক না, ভালো হওয়ার কথা। তারা জানে না, তারা পরিচিত লোকের মধ্যে খুঁজছে। এই যে যারা আমি বানাবো মেম্বার, এরা সবাই জয়েন্ট সেক্রেটারি পদ পাবে, 3-4 মাসটা বেতন পাবে, এরা এটা খুঁজছে। এদের মাথায় দেশ নাই, এদের মাথায় জনগণও নাই। ডক্টর ইউনূস যে কমিশন করছে, যে উপদেষ্টা মন্ডলী করছে, এটা কি কারণে হয়েছে? এর যে যোগ্য লোক বাংলাদেশে নাই। আমি দেখে প্রথম দিনই বলছিলাম, খুব খারাপ একটা মন্তব্য করছিলাম আমি, কিন্তু মন্তব্য করছিলাম সেটা কি, যে এই লোকগুলি যে আপনি একটা পিকনিক বন্ধ করতে পারবেন না সফলভাবে, এরা চালাবো দেশ। এবং সেটা প্রমাণ হচ্ছে, তারা জানে না কিছু। তারা মানে অথর্ব কিছু লোককে এখানে নিয়ে আসছে তারা সে। এবং এখন দেখেন কি করতেছে, যা বলছি হুব, তারা কি দেশ চালাতে পারতেছে? বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো দ্বিতীয় সরকার আসে নাই। ৭১-এর পরে বঙ্গবন্ধু সরকার এত সমর্থন পায় নাই। বঙ্গবন্ধু প্রথম দিন থেকে জাসদের বিরোধিতার মধ্যে ছিল। এই সরকারকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা মানুষ সমর্থন করছে। সেই সমর্থন বহন করার ক্ষমতা এই সরকারের ছিল না। কতগুলি অথর্ব লোককে নিয়ে আসছে, বৃদ্ধ লোককে নিয়ে আসছে, দেশটা তারা পারছে না। কিন্তু তারা বানাইছে সংস্কার কমিশন। তাহলে তরুণদের ব্যাপারে বলা হচ্ছে তারা তরুণ, তাদের অভিজ্ঞতা নেই। উপদেষ্টাদের ব্যাপারে বলা হচ্ছে তারা বেশি বয়স্ক, তারা তাহলে আসলে কারা? তাহলে আপনি দেখেন, আপনি বললেন তরুণ কম অভিজ্ঞ, এরা বেশি বয়স্ক, নড়তে চড়তে পারে না। তো মাঝখানে গ্রুপটা কই গেল? ওটা নিয়ে আসেন, ওদেরকে আনেন, প্রবলেম তো নেই, ওরাই চালাবে দেশ। আসলে ওরকম এটা হয় কি, একটা ব্লেন্ডিং লাগে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা ব্লেন্ডিং লাগে, যে অভিজ্ঞতাও থাকবে। আচ্ছা আপনি বলেন তো, আপনাকে মেডিকেল সায়েন্সে অথবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে খুব ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, একদম চমৎকার স্টুডেন্ট, এর চেয়ে ভালো স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিতে আসে না। আর তাকে যখন পাস করবে, তাকে যখন আপনি শিক্ষক বানাবেন, কি বানাবেন? প্রথমে তাকে লেকচারার বানাবেন নাকি প্রফেসর বানাবেন? লেকচারার। কেন প্রফেসর বানাবেন না? কেন? সে তো মেধাবী, কি করে বানাবেন না? বলবেন যে ভাই মেধাটাই ইম্পর্টেন্ট না, অভিজ্ঞতাটাও ইম্পর্টেন্ট। সেই অভিজ্ঞতা অর্জনের জন্য সে একদিন প্রফেসর হবে, কিন্তু সেই অভিজ্ঞতার স্টেজগুলো পার হতে হবে। তো আপনি তো ওই কাজ করছেন, মন্ত্রী বানিয়ে দিচ্ছেন মানে দিচ্ছেন, দেন, অসুবিধা নেই, আমার ওটা মাথায় ঘামাচ্ছি না আমি। কিন্তু এই টিমটা আমার কাছে ক্যাপেবল মনে হয় নাই। এখন কি হচ্ছে, আমি যে কারণে বলি আপনাকে, আপনি একটা সংস্কার করবেন, সেই সংস্কারে মানে আপনি যদি প্রথম থেকে যদি পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধি নিয়ে আসতেন, তাহলে কি হতো? তারা কিন্তু আলোচনা করে, ওখানে তাদের একটা পার্টিসিপেশন থাকতো। এখন পলিটিক্যাল পার্টি বাদ, কাদের নিয়ে আসছেন? বিদেশ থাকে, দেশে আসছে জ্ঞান দেওয়ার জন্য, বিদেশি লোক নিয়ে আসছেন, কিছু বিদেশের নাগরিক, তাকে নিয়ে আসছেন আপনি এখানে। আমার দেশের সংবিধান বানাই দেব, বা এই দেশে কি একদম কেউ নাই? কেউ নাই। মিডিয়া ঠিক করে দেবো, নিয়ে আসছেন এক লোক ইংল্যান্ড থেকে, সে মিডিয়া ঠিক করে দেবো। আমার দেশে মিডিয়ার সম্বন্ধে তার কোনো ধারণা আছে? কোনো ধারণা আছে? এইখানে কি সে একটা গার্ডিয়ান বানাবো? কি রে ভাই, শুনতে খারাপ শোনা যায়, বাট দিস ইজ রিয়েলিটি। আপনি কাদেরকে নিয়ে আসছেন? এরা করবে সংস্কার কমিশন। আচ্ছা করুক, করার পর যখন আপনি পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন, পলিটিক্যাল পার্টি যখন বলবে তুমি এইটা করছো, আমার তো এই প্রস্তাব আগেই আছে, এটা খারাপ কি? এটা খারাপটা কি? তুমি প্রমাণ করো, প্রমাণ করতে পারবে। যদি আগে যাদেরকে নিয়ে নিত, তাহলে আলোচনার মাধ্যমে প্রস্তাব হতো একটা। এখন এই প্রস্তাব হবে, পলিটিক্যাল পার্টির লোকের সঙ্গে বসবে, কাটাছেড়া হবে, মারামারি হবে, ধাক্কাধাক্কি হবে, অনেক কিছু হবে। হওয়ার পর কি হবে? সময়তে হবে, ক্ষেপণ হবে, এভাবে সময় ক্ষেপণ হবে। 5 মাস চলে গেছে, 5 মাস চলে গেছে, কি করছে?
বুঝলেন আপনি? তাহলে বিএনপি যেই সময়ে নির্বাচনের কথা এবং বলছে আরো আপনি 6 মাস একই পরে, মাসির তাহলে কথা কি বলি, এটা ছোট্ট করে। যৌক্তিক সময় দেয়া হচ্ছে বলে মনে করেন আপনি? 5 মাস অলরেডি তারা পেয়েছে। দেখেন, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি আপনাকে বলি, আমি মনে করি ডক্টর ইউনূস দুইটা অপশন দিচ্ছে। একটা হলো যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়, সংস্কার যে পন্থ হয়েছে এটা নিয়ে এসে এই বছরের শেষ দিকে ইলেকশন দিবে। আর একটা বলতে হলো 1.5 বছর প্রত্যাশিত সংস্কার, উনি বলছেন শব্দটা, তার মানে কার প্রত্যাশা? ওনার প্রত্যাশা। ওকে, ফাইন। আমার কথা হলো, যদি এই ধরেন আগামী মাস থেকে ফেব্রুয়ারি থেকে সবার সঙ্গে বসার পর আলোচনা করলো, কতদিন সময় লাগতে পারে? 2 মাস, 3 মাস? 3 মাস লাগান আপনি। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে সংস্কার প্রস্তাব কমপ্লিট। তারপরে মনে করেন ড্রাফটিং করবেন, আরও 1 মাস দেন, মে মাসে সব কমপ্লিট। আর কি লাগে? ভোটার তালিকা, ইলেকশন কমিশন আগেই বলে দিয়েছে তারা মার্চের মধ্যে ভোটার তালিকা বানিয়ে ফেলাবে। তাহলে সংস্কারও কমপ্লিট, মার্চের মধ্যে ভোটার তালিকাও কমপ্লিট। আপনি ইলেকশনের জন্য আরও 1 বছর নেবেন কেন? কি কারণে নেবেন? আপনি তো পারতেছেন, আপনি কোনো ম্যান্ডেট ছাড়াই আপনি ভ্যাট বাড়াচ্ছেন 100টা আইটেমে। এই ম্যান্ডেট আপনি কে দিচ্ছে 100টা আইটেমে ভ্যাটের সম্পর্ক শুল্ক বাড়ানোর জন্য? জি, আপনার তো কোনো ম্যান্ডেট নাই। একই ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, ধরেন জামাত ক্ষমতায় আসলো, হাইপোথেটিক্যালি ধরেন আপনি জামাত ক্ষমতায় আসলো, জামাত কিন্তু একটা ভ্যাট বাড়ানোর সময় 5 বার চিন্তা করবে যে আগামী বছর কিন্তু আমাকে এই পাবলিকের কাছে যাইতে হবে। পাবলিক আমাকে প্রশ্ন করবে তুমি ভ্যাট কেন বাড়াইছো, আমি কি জবাব দেবো? ডক্টর ইউনূসের করে এই ধরনের কোনো জবাব দিতে ব্যবসা বাড়াচ্ছে? আছে কিচ্ছু নাই, ইচ্ছা হলো বাড়াই দিল। ভাই, আপনি যখন আপনার যোগ্যতায় প্রমাণ করতে পারেন নাই, আপনার কোনো জবাবদিহিতা নাই। তাহলে বিএনপির যে দাবি সেটি আপনার কাছে যৌক্তিক মনে না, হচ্ছে? আমি সমস্যা নিয়ে আমার কোনো আলোচনা নেই। আমি মনে করি ইলেকশন এ বছরের অক্টোবরের মধ্যে হওয়া সম্ভব, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এখন বিএনপি নিশ্চয়ই তাদের একটা হিসাব আছে, তারা সেই হিসাব করে যদি জুন মাস বলে, এটা তাদের ব্যাপার। সেটির আগে যে তারা মৌলিক যে সংস্কারের কথা বলছিলেন, যাতে করে এ ধরনের ফ্যাসিবাদী একনায়ক ব্যবস্থা আর দেশে ফেরত আসতে না পারে, সেটি কি এই সময়ের মধ্যে করা সম্ভব বলে আপনি মনে এটা করেন? পৃথিবীর কখনোই সম্ভব না। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি আপনাকে। দেখেন, যারা মুসলমান আছে তাদের জন্য জীবনধারাটা কি আছে? কোরআন। কোরআন তো একটা, সারা দুনিয়ার জন্য একটা না। এই কোরআন যারা মানে, সব মুসলমান কি একরকম? একরকম তো না। আমি দুষ্ট মুসলমান, আপনি খুব ভালো মুসলমান, তা আপনার জন্য আমার জন্য কি অন্য কোরআন? এই একই কোরআন তো। তাহলে কোরআন কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হলো কোরআন যে ফলো করছে সে কেমন। তো সংবিধান কোনো বিষয় অতটা জরুরি বিষয় না। জরুরি বিষয় হলো সংবিধানটাকে ফলো করছে। এই যে শেখ হাসিনা যে বলছে এই সংবিধানে খারাপ সংবিধান মানলাম, এই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী বোন প্রধানমন্ত্রীর মতো পাওয়ারফুল হবে, প্রধানমন্ত্রী বোন আইজি নিয়োগ করবে? আছে লেখা? নাই তো। জি, সংবিধান সংস্কার তাহলে কি আপনার এই প্রধানমন্ত্রী বোনকে আইজি নিয়োগ করতো না? করতো, সবাই জানে, ওপেন সিক্রেট। তো ঘটনা হলো কি, কে কতটা ব্যবহার করতে পারে, জবাবদিহিতাটা হলো ইম্পর্টেন্ট। যদি এত কিচ্ছু লাগে না তো, যদি ইলেকশনটা ঠিক থাকতো। জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কি সংস্কার প্রয়োজন কিনা সেই আলাপেও আমরা আসতে পারি। অ্যাডভোকেট হাসনাত কায়ুম, আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গে, যদি কিছু যোগ করতে চান। আরেকটি বিষয়ে আজকে একটি খবর আপনি নিশ্চয়ই দেখেছেন, 2টি খবরে 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন খালাস পেয়েছেন, এবং মডেল 3 নিয়ে তিনি হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যা মামলায় খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য অভি। আমি প্রথমে জবাবদিহিতার মধ্যে আসি। আমি আসলে সংবিধান নিয়ে মাসুদ ভাই যেভাবে বললেন তার সাথে একটু ভিন্নমত করি। সংবিধানটা, আমাদের সংবিধানটা যেটা, এটার হচ্ছে পাওয়ার স্ট্রাকচার অংশটা, যেখানে ক্ষমতাটা বিন্যস্ত করা হয়েছে, সেই জায়গাটা এরকম যে প্রাইম মিনিস্টার যিনি হবেন, এটা আমি হাসিনা বলে বলছি না, এর সিস্টেমটা এরকম, যাকে আপনি চিফ এক্সিকিউটিভ করবেন উনি প্রথমত অ্যাবাভ দ্য কনস্টিটিউশন হয়ে পড়েন। এর ক্ষেত্রে নিজের দল মানে সরকারের প্রধান হন উনি, দলীয় প্রধান হন উনি, এবং তার কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকে না। আর্টিকেল 70 তাকে পার্লামেন্টেরও আসলে প্রদান করে দেন, এবং পার্লামেন্ট তার ইচ্ছা মতো চলে। তার মানে আইন বানানো, আইনের প্রয়োগ, এই সমস্ত কাজ যখন সে করতে পারে বিনা জবাবদিহিতায়, তখন হচ্ছে তিনি যদি ইচ্ছা করেন যে ওনার বোন আসলে আইজিপি নিয়োগ করবে, তাহলে এটা করতে পারে। এই জায়গাটা একটা উদাহরণের সাথে আমি একমত যে আসলে খুবই ভালো সংবিধান করে দিলেন, তারপরেই সব ভালো হয়ে যাবে না।
কিন্তু প্রথম দায়িত্ব হচ্ছে আপনার একটা ভালো সংবিধান করা, মানে আপনার জবাবদিহিতার ব্যবস্থা আইনের যদি না থাকে তাইলে আপনি জবাবদিহিতা চাইতেই পারেন না। জবাবদিহিতা চাওয়ার পরেও জবাবদিহিতার জায়গাটাকে এড়িয়ে যাওয়ার অনেক বুদ্ধি অনেক রকমের পদ্ধতি আছে, জি। পদ্ধতিতে, কিন্তু পদ্ধতিগত যে ত্রুটি রয়ে গেছে প্রথমত এটা স্বীকার করা দরকার। এবং এইটার যে এই ধরনের সংস্কারগুলি বাংলাদেশের গত 53 বছরের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার কারণে এখন একদম সকলের কাছে এটা একটা গ্রহণযোগ্য বিষয় হিসেবে দাঁড়াইছে। আরেকটা কথা বলি এই বিষয়ে, অসীম বলতেছিল কিংবা আপনারা বলতেছিলেন, আমরা বলতেছিলাম, সেইটা হচ্ছে যে ধরেন একটা সংস্কার করা হবে, শুধুমাত্র একটা সংস্কার করা হবে যে আপনি নির্বাচনটা আর একটা দলীয় সরকারের অধীনে হবে না। তাহলে এটার একটা রিপিটেড আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা একটা কেয়ারটেকার সরকার করছিলাম এবং এটা আমরা করছিলাম সংবিধান পরিবর্তন করে, অ্যামেন্ড করে। এই অ্যামেন্ডমেন্টের একটা লিমিটেশন হচ্ছে যে আরেকটা গভর্নমেন্ট এসে তার 2/3 মেজরিটি থাকলে এই অ্যামেন্ডমেন্টটা সে জনগণকে জিজ্ঞেস না করে চেঞ্জ করতে পারে, অথবা আদালত সেটাতে ইন্টারফেয়ার করতে পারে যদি সে মনে করে যে এটা মোর দেন অ্যামেন্ডমেন্ট, এটা শুধুমাত্র একটা সংশোধন না। এইবার যে সমস্ত পরিকল্পনার কথা বলা হচ্ছে এগুলি সবগুলি হচ্ছে মোর দেন অ্যামেন্ডমেন্ট, যে জন্য সংস্কার টার্মটা ব্যবহৃত হচ্ছে। তাহলে এটার পদ্ধতিগত আলাপটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 31 দফার ধরেন, আমি ধরলাম যে বিএনপির 31 দফার বেশি আমি কিছু চাইতে পারছি না, বা এর বেশি চাইলে আমি এটা বাস্তবায়ন করতে পারবো না। প্রশ্নটা হচ্ছে যে এই 31 দফার মধ্যে ওনাদের, আমরা যখন একসাথে ছিলাম একটা আইডিয়া ছিল যে একটা সরকার হবে, নির্বাচন হবে, এই হাসিনা সরকার চলে যাবে, একটা নির্বাচন হবে, একটা কেয়ারটেকার অধীনে নির্বাচনের পরে যে সরকার হবে একটা জাতীয় টাইপের সরকার হবে। এই জাতীয় সরকার মিলে কতগুলি কমিশন করবে, কমিশন আসার পরে তাদের ভিত্তিতে এই জায়গাগুলি সংস্কার হবে। আমার কথাটা হচ্ছে এখন এইখানে আসলে দরকার, হাসিনা চলে গেছে, কমিশন অনেকগুলি হয়েছে, এখন কি এটা এরকম করতে হবে যে আবারও, যেহেতু আমরা 31 দফায় বলছিলাম, অতএব আবারও আমরা নির্বাচিত হব, তারপরে আবার জাতীয় সরকার করব, তারপরে আবার কমিশন করব, তারপরে আসলে কি পদ্ধতিতে এটা সংস্কার করলে টেকসই হবে সে তর্ক করব, এরকম হবে? এইভাবে যদি আমরা ভাবি তাইলে সরকার, এই অন্তর্বর্তী সরকার যেটা চায় এটা ঠিক আছে। আর যদি এটা না চাই, আমরা যদি মনে করি যা যা করা হয়েছে কিংবা 31 দফার এসেনশিয়ালি যা বলা হয়েছে আমরা এটার সাথে এখন একমত না, কিন্তু যদি ধরে নিই যে এটাই ন্যূনতম, এটাই বাস্তবায়ন করতে হবে, তাইলে আসলে প্রথম তর্কটা আসবে এখন বাস্তবায়নের পদ্ধতি কি হবে। সংস্কার একটা লাগবে, এটা নিয়ে কারো কোনো, একদম নির্বাচন করতে হইলেই লাগবে। আর নির্বাচনের সংস্কারটা আপনি কোন পথে করলে এইটা পরের কোনো একটা গভর্নমেন্ট এসে আবার ফেলে দিতে পারবে না, হাসিনার মতো। মাসুদ ভাই যেটা বলতেছে যে না, যে কেউ সে ফেলে দিতে পারে, যে কোনো জিনিস বাতিল হতে, এরকম না। সংবিধানের প্রশ্নটা এরকম যে যখন এটা আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিয়ে কোনো একটা জিনিস করেন, গণপরিষদ যখন করে কিংবা সংস্কার পরিষদ যখন করে, এইটা যদি এইভাবে ঠিক হয় যে এই জায়গাগুলি এরকম থাকবে, এটা কোর্টের ইন্টারফিয়ারেন্স হবে না কিংবা আসলে 2/3 মেজরিটিতে যাবে না, এটা আবারও যদি করতে হয় গণভোট লাগবে অথবা পিপলের কাছে যাইতে হবে, সেইটুকু বাধ্যবাধকতা এই তৈরি করার যে কাজটা, এইটাই হচ্ছে এইবারের এত যে রক্তপাত। কেয়ারটেকার একবার হওয়ার পরে সেটা চলে যাওয়ার পরে আবার যে অভ্যুত্থান করতে হলো, তাইলে 2000 মানুষের জীবনদান থেকে আমি কি শিখলাম? আমি শিখলাম হচ্ছে এইটুকু যে আগে যে পদ্ধতিতে করছিলাম এই পদ্ধতিতে করলে আসলে এটা টেকসই হয় না। আমার যদি এর চাইতে বেটার পদ্ধতি থাকে তাহলে এই 2000 মানুষের জীবনের প্রতি আমার সম্মান দেখানোর 5 মাসে এটা সরকার সেই পথে আগাচ্ছে কিনা আমি মনে করি, যেটা আমরা একদম 11 তারিখে গভর্নমেন্টকে আমরা লিখিত বলছিলাম, আমরা বলছিলাম আপনারা টাস্ক ফোর্স করেন, অ্যাট দ্য সেম টাইম এই পলিটিক্যাল পার্টিগুলি, পার্টি না এরকম সংগঠন, সবার সাথে বসেন, সবার কাছ থেকে মতামত নেন, দেখবেন আপনি দুইটা জিনিস পাবেন। আমার আর মাসুদ ভাইয়ের মধ্যে 100টা চাওয়া আছে, এই 100টা চাওয়ার মধ্যে 10টা আমাদের মিলে যাবে, 90টা মিলবে না হয়তো। তাইলে 10টা যাদের মিলে সবটাকে আপনি একটা সংস্কারের মানে কমন মিনিমাম পাবেন, ন্যূনতম পাবেন, এটাকে ফ্রেমওয়ার্ক ধরেন। বাকিটাকে আপনি মনে করেন এটা জাতীয় আকাঙ্ক্ষা, সেটা পরে যারা আসবে সরকার তারা পারলে করবে, কিন্তু যেইটুকু আমরা সবাই একমত এইটুকু করাকে আপনি আসলে প্রায়র কাজ হিসেবে নেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য এই বিষয়ে বক্তব্য পরিষ্কার। আমরা যদি একটু পরের প্রসঙ্গে যাই, যে 10টা অস্ত্র মামলা, আমরা 10টা অস্ত্র মামলা কিংবা আসলে ধরেন এই যে মডেল 3 নিহত্যা মামলা, যেটা দুইটা হচ্ছে একেবারেই ধরেন একটা আমাদের বিচার বিভাগের, মানে এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। আমি নিজে উকালতি করে খাই, মানে মাসুদ ভাই এতক্ষণ তো ধরেন যে ওনার মিডিয়া কমিশন নিয়ে বললেন, আমাদের বিচার বিভাগ বলে যে জিনিসটা আছে
এর আগে পর্যন্ত যে সমস্ত গণবিরোধী সরকাররা ছিল তারা পুলিশকে ব্যবহার করতো, আমলাকে ব্যবহার করতো, সর্বোচ্চ সেনাবাহিনীকে ব্যবহার করতো। গত 15 বছরে যেটা হয়েছে, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে আসলে বিচার বিভাগকে। এবং এই যে ব্যবহার করা হয়েছে সেইটার এখনো পর্যন্ত, এই যে প্রথম দিকে আপনারা কথা বলতেছিলেন না, যে ওই প্রবণতা এখন যারা আসছে তাদের মধ্যে কাজটার বিপরীত হচ্ছে, কিন্তু প্রবণতা একই আছে। মানে তখন সরকারকে খুশি করার জন্য চলা হইতো, এখনও সরকারকেই খুশি করার জন্য চলা হচ্ছে, কিংবা ইনকামবেন্ট সরকার কারা হইতে পারে সেইটা বিবেচনায় রেখে আমরা ধরনের কাজ করছি। আমাদের বিচার বিভাগ বলতে কিচ্ছু নাই। ন্যূনতম 2টা সংস্কার যদি করা যায়, যে আপনি বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা অন্তত কোয়ালিটি দেখবেন, আর এই যে বিচারের অফিসগুলি, মানে এই যে কি বলে পিপি, জিপি, অ্যাটর্নি জেনারেল, এই অফিসগুলি আপনি একটা ক্রাইটেরিয়া মেনটেন করবেন। এইটুকু সংস্কার যদি না করা হয়, তাইলে ওই যেটা বলা হয় যে বিচার বিভাগের সংস্কার হবে, বিচারক কিচ্ছু হবে না। আমাদের এখানে আসলে কোনো বিচার নাই। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের কাছে যেতে চাই এই প্রসঙ্গে, আপনার বক্তব্য যদি একটু জানতে পারি। দেখুন, দীর্ঘদিন ধরে তো এই মামলাটা চলেছে, 10টা আগস্ট মামলা। এখানে আমার যতটুকু মনে পড়ে, সাবেক একজন সেনা প্রধান তিনি একটা কলাম লিখেছিলেন বেশ আপনার ভালো একটি জাতীয় দৈনিকে, যে সেখানে বলেছেন এটার সঙ্গে একটা বাহিনীকে উনি ইঙ্গিত করেছিলেন, আমি নামটা নিচ্ছি না। তো এ ধরনের চালান কিন্তু এর আগেও গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও আমাদের দেশ থেকে ট্রানজিট হয়ে এই ভারতে আপনার 7 সিস্টার্সে আপনার সেসেশনিস্ট মুভমেন্ট যারা করেন তাদের জন্য অস্ত্র গেছে ট্রানজিট হয়ে। অনেক সময় সেটা সরকারের নলেজের বাইরেও ঘটেছে, কিন্তু সরকারের ভেতরেও সরকার থাকে, সরকারের বাইরেও সরকার থাকে, এটা আমাদেরকে মানতে হবে। তার কারণটা হচ্ছে যে অনেকগুলো স্টেটের এক এক ধরনের পলিসি থাকে। সে কারণে আমি বলছি যে আপনি যাদেরকে জড়ালেন, লুৎফুজ্জামান বাবর যেমন আজকে খালাস পেয়েছেন, আপনি যেহেতু এই প্রসঙ্গটা এনেছেন, সে কারণে আমি ওনারটা টু দ্য এক্সটেন্ট অফ মিস্টার লুৎফুজ্জামান বাবর, উনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তা আপনার ওই চোরাচালানের সঙ্গে উনি জড়িত। এখন কথাটা হচ্ছে কি, হাসনাত ভাই তো আছেন, সমস্ত কিছু কিন্তু প্রুফ হতে পারে। ক্রিমিনাল মামলা আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট 100% প্রুফ থাকতে হবে, বিন্দু মাত্র যদি আপনার কোনো লেখিও না থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইনভেস্টিগেশন, আমাদের ইনভেস্টিগেটিং অথরিটি অত বেশি আপনার মজার না। তারপরে আপনার পুলিশের যে দক্ষতা, যেটা তদন্ত করা বা তথ্য সংগ্রহ করা, বিভিন্ন বিষয় থাকে, অনেকগুলো বিষয়ের কারণে আলামত, বহু বিষয় আছে যেগুলোর কারণে দেখা গেছে আলটিমেটলি, এমনকি কেউ যদি দোষীও হয়ে থাকেন প্রকৃত, সেটাও কিন্তু আপনি প্রুফ করতে পারবেন না। যদি না পারেন তখন তাকে তো খালাস দিতেই হবে। আরেকটি যেটা 3 হত্যা মামলা গোলাম ফারুক অভিজ্ঞতা এসছে, এটা দীর্ঘদিনের, বহু বছর আগের মামলা যখন দীর্ঘদিন থেকে বলে না যে জাস্টিস ডিলেড জাস্টিস ব্যারিড, এই ডিলে হওয়ার কারণে অনেক সময় দেখা গেছে যে জাস্টিসটা আর হয় না, ওটা সমাধিস্থ হয়ে যায়। এটা হচ্ছে মূল বিষয়। হাসনাত ভাই যে কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিচারক নিয়োগের জন্য কমিশন হওয়া উচিত। অ্যাটর্নি জেনারেল এবং সরকারি আইনকর্তা যারা হবেন, কর্মকর্তা যারা হবেন, সেই পিবি, জিপি, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডিএজি বলেন, যা বলেন, এই সবের জন্য যোগ্যতা যাচাইয়ের জন্য আলাদা একটা, মানে সরকারের নিয়ন্ত্রণে যেন না থাকে। যেমন আমাদের নির্বাচন কমিশন এবং পিএসসি, এ দুটাই কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান। এ ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠান করে আপনি জনগণের আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবেন, এবং বিচার ব্যবস্থার জন্য আলাদা স্বাধীন বিচার আপনার সচিবালয় থাকা উচিত। আপনার নিয়ন্ত্রণটা এক ব্যক্তির হাতে কখনো থাকা উচিত না, তাহলে তো আপনি পাবেন না। আরেকটি কথা শুধু বলি, যত সংস্কারই বলেন না কেন, সব সংস্কারগুলো কিন্তু পরবর্তী যে সংসদটা হবে তাকে পাশ করতে হবে। অর্ডিন্যান্স দিয়ে আপনি আপনার কোনো সংশোধন করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু কিছু আছে, কিন্তু যেগুলো টাচ করে সংবিধানের মৌলিক বিষয়গুলোকে, আপনি সেগুলো পরবর্তী সংসদ না আসা পর্যন্ত আপনি সেটা কার্যকর করতে পারবেন না, কিংবা গণভোট দিতে পারবেন। আর খুব কম সময় আছে, জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই। এই খালাসের ঘটনা আজকে, এই দুটো আমি একসাথে বলেছি কারণ এগুলো আজকের পত্রিকায় এসেছে, এর আগেও বেশ কয়েকটি এরকম খালাস প্রাপ্তির ঘটনা ঘটেছে। দেখেন, এখানে দুটো জিনিস আমি খুব সংক্ষেপে বলি।
তাহলে হলো কি, দুটোই তো সত্য ঘটনা না। আগে যে বিচারিক আদালত যে রায়টা দিল হাসিনা সরকারের আমলে, সেই রায়ে একরকম ছিল, আজকে দেখা গেল বাবর সাহেব নিষ্পাপ। তো আপনি একজন নিষ্পাপ লোককে তো 10টা বছর জেলে রাখছেন ভাই, রাখছেন তো। আমি আজকে এটা সত্য ধরি, জেলে তো রাখছেন, যার কারণে উনি জেলে ছিল 10টা বছর, তার কোনো সাজা হবে না। সেই যে বিচারক, আদালতের যে যিনি এই বিচারক ছিলেন, সেই ভদ্রলোক কি মানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন নাকি চাপে পড়ে দিয়েছেন? চাপে পড়ে যদি রায় দেন, সে বিচারক হয় কিভাবে? আপনি আমাকে এই কথাটা বোঝার চেষ্টা করেন। 10টা বছর 12টা বছর একটা লোকের জীবন থেকে হারিয়ে গেল, লোকে তাকে এই 10-12 বছর তাকে খুনি হিসেবে জানছে, লোকে তাকে হিসেবে। একই জিনিস কিন্তু আপনার 21 আগস্ট উনি খালাস পেয়ে গেছেন, ওখানে তো সবাই খালাস, সবাই তো খালাস। তাহলে ওই ঘটনা কি ঘটে নাই? আর এটি কি একটি কোইন্সিডেন্স কিনা যে আসে না এই একটি দেশে? নির্দিষ্ট দলের তো আমার কথা আসামিরাই হলো কি, খালাস এখন পাচ্ছে? বিচার বিভাগে একটা সংস্কার কমিশন করছে। এই কমিশনে আমি আশা করবো এই ঘটনাগুলি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগের প্রতি কোন রকম শ্রদ্ধাবোধ আসবে বলে আমার কাছে মনে হয় না। জি, আমি মনে করি যে এই বিষয়গুলোকে, এই ঘটনাগুলিকে, এই এক্সাম্পলগুলোকে এই সংস্কার কমিশন তাদের বিবেচনায় নেবেন, নিয়ে এমন কিছু করার চেষ্টা করবেন যাতে নাকি এই আস্থাটা ফিরে আসে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের আজকের অনুষ্ঠানে থাকার জন্য। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।